এক আচারনিষ্ঠ প্রাচীন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। এই নামের মধ্যে কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠিয়ে। অভয়াচরণ ৮-১০টি ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাক্ত হবে, আমার রুচিতে সেটা বাঁধে। তাই নাম বদল করে নিলাম অভিক কুমার। আমার নাস্তিকতায় বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু জাগ্রত গৃহদেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচার অপরাধ তার পক্ষেও ক্ষমা করা অসম্ভব হল। আমাকে তিনি ত্যায্যপুত্র করলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাকে বললাম, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতা ছাড়াটা নেহাইতে বাহুল্য। কিন্তু জানি মা, বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। মা চোখের জল মুছে সিন্দুক থেকে টাকা বের করে আমাকে দিতে এলেন। আমি বললাম, যখন আমার ওই জিনিসের অন্তত বেশি দরকার আর থাকবে না, তখনই আমি তোমার হাত থেকে নেব। লক্ষ্মীর ঝাঁপি হাতে অলক্ষ্মীর সাথে কারবার করা যায় না মা। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। বাবা অভিক, কি পাগলামো শুরু করলে? তোমার বাবা এরকম একজন ডাকসাইটে উকিল, আর তুমি করবে মোটর মেকানিকের কাজ? করবো না শেষ কাজ, শিখব। আপনি ভাববেন না, আমি অবশ্যই পারবো। ওই বাবার 3খানা মোটর গাড়ি আর মফস্বল অভিযানের বাহন, সেই দিয়ে আমার যন্ত্রবিদ্যার হাতে থাকে। তা তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ছবি আঁকা নয়, ওই ছবি আঁকার স্কুল। ও, জানেন সে কাকা, আমার কেন যেন মনে হলো আমি যদি আর শিখি না, আমি আর আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হয়ে যাবে কলের তৈরি, আর মগজ হয়ে যাবে ছাঁচে ঢালা। ছবি আঁকছো? অজস্র, আমার তো প্রদর্শনীও হয়েছে। তাই? জানি না তো। কাকা, আপনি হচ্ছেন আমার বাবার ক্লায়েন্ট। বাবার বৈষয়িক পরামর্শের গণ্ডি পেরিয়ে তার অবাধ্য সন্তানের বাউন্ডেলে পড়ার খবর আপনার না জানারই কথা। পত্রিকাও কিন্তু ছেপেছে, ওরা লিখেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার বাঙালি। বাবা বাবা, এ তো খুব খুশির খবর। তা বাবা, তুমি এত বড় একজন শিল্পী হয়ে এই মিস্ত্রিগিরি করার মতি হলো কেন? কাকা, মতি না বলে মতিভ্রম বলাই ভালো। মিস্ত্রিগিরিও কখনো কখনো আর্ট হতে পারে, আবার কিছু কিছু আর্টও স্রেফ মিস্ত্রিগিরি। আর্ট স্কুল মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দিলে, আর আমার এখানে। আপনার কারখানা থেকেও পালাবো ভাবছেন তো? কাকা, ওই মেয়াদ মানে হচ্ছে বাধ্যতামূলক সময়সীমা, ও আমার ধাতে ছয় না। আর আমি পালিয়ে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না। কিরকম? যতদিন থাকবো বেকার খেটে দেব। দাদা, কে? ওমা, অভিক তুমি? এ কি চেহারা হয়েছে তোমার? ময়লা টুপি, তেল কালি মাখা জামা প্যান্ট। ওগুলো চেহারা নয়, বহিরাবরণ। চেহারা যেমন ছিল তেমনই আছে। মোটেও না। তুমি তো জানো না, তোমার চেহারা অসম্ভব আশ্চর্য রকম বিলাতি ছাঁচের, আর টোটাল হিম্যান। স্থাবকতা করছো শিলা? খুব অহংকার। কিসের? এই যে কালি ঝুলি মেখে তুমি মোটর গ্যারেজে কাজ করছো। হ্যাঁ। এখন চলো আমার সঙ্গে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। ও, উপলক্ষ তো লক্ষ্যকেও ছাড়িয়ে যাচ্ছে শিলা। তুমি তো এখানে এসেছিলে গাড়ি সারাতে, সেটা কি তবে ছল ছিল? তুমি কি জানতে আমি এখানে কাজ করি? তুমি কি ব্যাপক প্রচারণা ছাড়া কোনো কাজ করো? তোমার বন্ধু ভাগ্য ঈর্ষণীয়, আর শত্রু ভাগ্য শোচনীয়। ওদের ক্ষোভটা আসলে কিসের? দরিদ্র খালাসিদের সঙ্গ করাতে, নাকি সস্তা খাদ্যবস্তুতে? সামান্য ছবি বোঝে না ওরা, অথচ একটা জ্যান্ত মানুষকে অনায়াসে বুঝে ফেলার অভিমান। তোমাকে তো আমি অনেক আগেই বলেছি অভিক, ওরা সব ভণ্ড, দেখলে গা জ্বালা করে। হ্যাঁ, তোমার প্রদর্শনী নিয়ে ওরা অনেক হইচই করেছে, সভা করেছে, তোমার গলায় মালা পরিয়েছে, কিন্তু
আর্টের কোনো কিছু কি ওরা বোঝে? সব অশিক্ষিতের ভণ্ডামি। আচ্ছা যাও, তোমার পোশাক বদলে এসো, আমরা বের হব। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বিভা। কলেজের প্রথম ধাপের মাঝে অভিকের সঙ্গে আমার আলাপ। সেও এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। ব্রাহ্মণ সমাজের মেয়ে আমি। পুরুষদের সঙ্গে মেলামেশায় কখনো কোনো সংকোচ ছিল না আমার। কলেজে হঠাৎ বাধা পড়ল একটি ছেলের অভদ্রতায়। কিছুদিন পর একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। অভিকের স্বাস্থ্যের চেহারায় তখন নবযৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তেই পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন কেঁদে উঠে, জানা সোনার কোন। এসব এসব কি অসভ্যতা! খুব সুন্দর লাগে। তাই বলে আপনি সব এই কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, ছাড়ো এটা। মাপ চাও, মাপ চাও। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন ওনাকে। না, এই বলে এরকম বদমাইশি আর কখনো করবে না। মাপ চাও, ভুল হয়ে গেছে। যাও। ঠিক আছে। না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। লজ্জার বসে প্রতিরোধ না করলে একদিন এই কাপুরুষেরাই আপনাদের জন্য আরো অনেক বড় লজ্জার কারণ হবে। তারপর থেকে অভিক আমার দায়িত্ব নিল রক্ষাকর্তার। এ নিয়ে কত কটাক্ষ লক্ষ্য করেছি, কিন্তু কখনো গ্রাহ্য করিনি। একদিন নিবৃত্তে আমি ওকে বললাম, সবাই কিরকম কানাকানি করছে, আমার সংকোচ বোধ হয়। শুধু সংকোচ, আর কিছু না? আবার কি? আমার অনুমান ভুল হতে পারে, তবে আমার কি মনে হয় জানো, সেদিনকার সেই ঘটনায় তুমি রোমাঞ্চকর আনন্দ পেয়েছো। কোন রূপসী চায় না বলো? কোনো পুরুষ কুদৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখো। অভিক, তুমি আমার মধ্যে রূপ দেখেছো? রূপ না হোক, লাবণ্য। তুমি সেই অসভ্য ছেলেটার চোখ টেনেছো, আমার টেনেছ মন। অনাহতরে ভজে মিষ্টান্ন ভিতরে জল না। তোমার সৌন্দর্য ইতর বিশেষে মিষ্টান্ন নয়, ওটা কেবল আর্টিস্টের। লিওনার্দো দা ভিঞ্চি ছবির সঙ্গে মেলে, ইনস্ক্রুটেবল। এই স্থাবকতা হচ্ছে না। মহান আর্ট মাত্রই তাই। আর্ট আর্ট আর্ট, এই আর্ট আর্ট করে আর ছবি এঁকে এঁকে তুমি পড়াশোনায় পিছিয়ে পড়েছো। আমার লজ্জা করে, আমার মেয়ে বান্ধবীরা মুখ টিপে হাসে। হাসে হাসুক, তবে ওরা কিন্তু আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি ধারণা, আমার ধনী পিতার অর্থবৃত্তকে কেন্দ্র করে আমার আর্টিস্ট খ্যাতির আলোকচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে? তার দীপ্তিতেই বুঝি আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। আমি আর্টের কিছু বুঝি না। তুমি লেখাপড়া করো। তোমার মুখস্থ বিদ্যার দিগ্গজেরা তারা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছে। আমার ছবি আঁকা দেখে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে যায়। বেশ বেশ, কখনোই বুঝবে না, কারণ তোমরা থাকো নামজাদা দলের পায়ের তলায় চোখ বুজে, আর আমি থাকি বদনামী দলের শিরোমণি হয়ে।
হঠাৎ এইখানে? সঙ্গত কারণটা বললে হয়তো সেটা গৌণ হবে, আর মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। বুঝলাম। তা কতক্ষণ হলো এসছো? অনেকক্ষণ অনেকক্ষণ ধরেই বসে আছি। বসে বসে সাইকোলজির একটা দুর্বোধ্য প্রবলেম নিয়ে নাড়াচাড়া করছিলাম। দুর্বোধ্য problem? হুম, তা সেটা কি? ভাবছি যে তুমি তো লেখাপড়া করেছো, আর বাইরে থেকে দেখে তোমাকে কিছুটা বুদ্ধিশুদ্ধি আছে বলেও মনে হয়। তবুও এই ভগবানকে কি করে বিশ্বাস করো বলো তো? তুমি আবার আমার ধর্মের পিছে লেগেছো। কারণ তোমার ধর্ম যে আমার পেছনে লেগেছে। আমাদের মাঝে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাত। আমি তা কিছুতেই সহ্য করতে পারিনি। ধর্ম মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায়? কই, আগে তো কখনো শুনিনি। শোনোনি? না, শুনিনি। আমাকে বিয়ে করতে পারো বিভা? পারো না। কারণ তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে বিশ্বাস করিনি। আমার বুদ্ধি আছে, কিন্তু তোমাকে বিয়ে করতে তো আমার বিন্দু পরিমাণ বাঁধবে না। সে তুমি অবুঝের মতো সত্য মিথ্যা যাই বিশ্বাস করো না কেন। আমি যে ব্রাহ্মণ, তোমার জাত যাবে না? নাস্তিকের জাত তুমি মারতে পারো না। শুধু তুমি কেন বিভা, কেউই পারে না। এইখানেই এইখানে হচ্ছে আমার ধর্মের শ্রেষ্ঠত্ব। হাজারটা দেবতার চেয়েও আমার কাছে তুমি প্রত্যক্ষ সত্য। সেই সত্যকে ভোলাবার মতো একটি দেবতাও আমার কাছে নেই। চুপ করে আছো যে? তোমার দেবতা বুঝি আমার বাবার মতো আমাকে ত্যায্য করেছে। কি বকছো? হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার রক্ত মাংসের বুকের পরে। অভিক, পিসিমা, হ্যাঁ রে সুস্মি, অনেক বেলা হয়ে গেল। ও হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল। এদিকে আয়। শোন, তুই ভাড়া বের করে দে, আমি আসছি। দেরি করো না কিন্তু। কেন? আমি এসে তোমাকে যে কর্তৃত্ব করার সুযোগটা করে দিলাম সেটা উপভোগ করতে চাও না? নিজের হাতে করা সংসারের কাজ পিসিমা নিজের হাতে করাই অভ্যেস। এ বাড়িতে আত্মীয় আশ্রিতের সংখ্যা তো কম নয়, কিন্তু পিসিমার কেবলই ভয় কাজের লোকেরা পাছে অবজ্ঞা করে। তাই স্বাধীনতা তো দূরের কথা, ডোমিনিয়ন স্ট্যাটাসেও আমার চলবে না। আচ্ছা, সুস্মি এসে বোধহয় আমাকে নোটিশ দিয়ে গেল না? আমি উঠবার আগে তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কি? এটা সেই সোনার ঘড়িটা না? এটা আমি তোমার কাছে বেচতে চাই। বেচবে? কেন? এটা না মনীষা তোমাকে তোমার জন্মদিনে উপহার দিয়েছিল? হুম। মনে হচ্ছে ওর বুকের ব্যথা এর মধ্যে ধুকধুক করছে। তুমি জানো কতটা দুঃখ পেয়েছিল, কতটা নিন্দা সয়েছিল এই উপহারটা তোমার উপযুক্ত করে তোলার জন্য। হ্যাঁ, আমি তো আর পত্তলিক নই বিভা যে জিনিসটা বুক পকেটে বেলি মাধিয়ে দিনরাত ঘন্টা বাজাবো। অভিক, সে এখন সুখ দুঃখের অতীত। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসবে। হ্যাঁ, সে কিছু ভুল বিশ্বাস করেনি। তবে তবে আর কি, সে এখন নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয় তার চেয়ে ভালো আর কি হতে পারে বলো? কিন্তু
বাদ দাও। আচ্ছা বলো তো, এত দেশ থাকতে এটা তুমি আমার কাছে বেচতে এলে কেন? কারণ আমি জানি তুমি আমার সঙ্গে দর কষাকষি করবে না। বাহ, কলকাতার বাজারে আমি বুঝি ঠকবার জন্য একমাত্র তৈরি হয়ে বসে আছি। ভালোবাসা খুশি হয়ে ঠকে। তাই আমার কাছে যদি টাকা থাকে আমি তোমাকে এমনিতেই দেব, কিন্তু অভিক, আমি তোমার এই ঘড়িটা কিনবো না। ভিক্ষা? তা কেন? মনে করো দান। যদি আমি তোমার সমান ধনী হতাম তাহলে তোমার দান নিতাম উপহার ভেবে, দিতাম প্রত্যুপহার সমান দামের। ঠিক আছে, পুরুষের কর্তব্য আমি করছি, একটি টাকাও তোমাকে দিতে হবে না, ঘড়িটা তোমার। মেয়েদের তো নেবারই সম্বোধন, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু তার আগে বলো তো, কি এমন জরুরি দরকার পড়লো যে ঘড়িটা তুমি আমার কাছে বিক্রি করতে এলে? আমি আমার ফোর্ড গাড়িটা বিক্রি করে দেব, সেই সাথে আরও 800 টাকা যোগ করলে একটা পুরনো ক্রাইসলার পাওয়ার সম্ভাবনা আছে, আর তাকে আমি নতুন করে নিতে পারবো আমার নিজ হাতেরই গুণে। তা কি হবে ক্রাইসলার গাড়িতে? আর যাই হোক, বিয়ে করতে যাব না। উচিত অনুচিতের বেড়া অনায়াসে ডিঙিয়ে লাভ দিয়ে চলাতেই তোমার আনন্দ। সুতরাং বিয়ের মতো একটা শুভ কাজ তুমি করবে, সেটা সম্ভব হবে না। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তুমি শিলাকে তো দেখেছো, কুলদা মিত্রের মেয়ে? হ্যাঁ দেখেছি, তোমার পাশে, যখন তখন যেখানে সেখানে। শিলা মডার্ন, শিলা প্রোগ্রেসিভ, আবার যোদ্ধাও। আমার পাশেই সে বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরও 5 জনকে ঠেকিয়ে। ভদ্র সমাজের চক্ষু স্থির হয়ে যাবে, তাতেই তার আনন্দ। মেয়ে সম্প্রদায়ের পক্ষে শিল্পীদের তাতেও আনন্দ কম নেই। আশ্চর্য, তুমি দেখছি আমার মুখের কথাই কেড়ে নিয়ে বললে, আর তোমার মুখে শোনালেও ভালো। আচ্ছা বিভা, তুমি মন খুলে একটা কথা বলো তো আমাকে, শিলা মিত্রের সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলে একেবারে বিধাতার বাড়াবাড়ি? তাই নাকি? সুন্দরী মেয়েদের বেলায় বুঝি তুমি বিধাতাকে মানো? নিন্দে করবার প্রয়োজন হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করাতেই হয়। দুঃখের দিনে যেমন অভিমান করবার প্রয়োজন ছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন তোমাকে আর মা ডাকবো না। মা ডেকে যতটা ফল পেয়েছি, না ডেকে তার চেয়ে বেশি ফল পাবো না। তো সেই ফাঁকে ভক্ত তার নিন্দে করবার ঝাল মিটিয়ে নিলেন, আমিও তেমনি নিন্দে করবার জন্য তোমার বিধাতার নাম নিলাম। নিন্দে? হুম, কিসের? বলছি, আমার একটা অসহ্য ফোর্ড গাড়ি আছে জানো তো। জানি। তো সেই গাড়ির চালচলনের ঢেলেমি বড্ড অসহ্য। চড়েছি যত, ঠেলেছি তার চেয়েও বেশি। তো সেই গাড়িতে করে আমি শিলাকে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা। তো সেই সময় পাকরাশি গিন্নি তার নতুন ফিয়েট গাড়িতে করে কোথা থেকে যেন আসছিলেন। পাকরাশি গিন্নিকে জানো তো, ওই অত্যুক্তি অলঙ্কারও যাকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। তো তিনি হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে কিছুক্ষণ হা ভাই ও ভাই এরকম কথাবার্তা বলছিলেন, আর আড়ে আড়ে আমার ওই রংচড়া ভিনটেজ গাড়িটা দেখছিলেন। তোমাদের বিধাতা যদি সাম্যবাদী হতেন তাহলে মেয়েদের চেহারার এমন উঁচু নিচু প্রভেদ করে রাস্তাঘাটে আমার মনের ভিতর অদৃশ্য আগুনটা জ্বালিয়ে দিতেন না। ও, তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই তাই আমি ঠিক করেছি যে আমার গাড়িটাকে নতুন বানিয়ে ক্রাইসলারে শিলাকে চড়িয়ে ওই পাকরাশি গিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। যেও। যেও? হ্যাঁ যেও। এত বড় ঘটনায় এতটুকু প্রতিক্রিয়া? সত্যি করে বলো তো বিভা, তোমার মনে কি একটুখানিও খোঁচা লাগেনি? অভি, আমাকে এর মধ্যে কেন টানছো? বিধাতা আমার রূপ নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি তো করেনি। আর তাছাড়া আমার গাড়িখানা তোমার গাড়ির উপর টেক্কা দেওয়ারও যোগ্য নয়। কার সাথে কার তুলনা! আশ্চর্য বিভা, তুমি আশ্চর্য।
আমি বলছি তুমি আশ্চর্য। তাই আমি তোমাকে দেখি আর আমার ভয় হয়। কোন কালে আমি হয়তো ফস করে তোমাকে আর তোমার ভগবানকে মেনে বসবো। শেষকালে আমার আর পরিত্রাণ থাকবে না। আমার ভগবানের হঠাৎ এত সৌভাগ্য যে আমি তোমার মনে এতটুকু ঈর্ষাও জাগাতে পারলাম না। তোমার অন্তরের অন্তঃস্থলে যদি এক তিল পরিমাণ ঈর্ষাও জেগে থাকে, যেটা তুমি আমাকে জানতে দিলে না, অথচ তুমি সেটা জানো। আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার অট্টহাসি। আমি জানি, আমি জানি তুমি কিছু বলবে না, কিন্তু আমি বলবো। আমি তোমাকে চাই চাই। আর সেই সাথে যাও রাস্তার গাড়িও, তাই না? এই তো, এটা জেলাসি, জেলাসি। মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির। প্রমাণ হোক ভলকানো নয় তোমার মন, তাজা ফিসোভিয়াস। আর সে আগুন জ্বালাতেই সকালবেলা তুমি আমার বাড়িতে এসেছো, ঘড়ি বিক্রির অজুহাতে। ঠিক তাই। তোমার কাছে তো কেবল দাম চাইতে আমি আসিনি। ঠিক যেখানটায় ব্যথার উৎস, সেখানে ঘা মেরে আমি অঞ্জলি পাততে চেয়েছিলাম। ব্যথার উৎসে আঘাত করে রক্তাক্ত করেছো, তবে তবে সেটা জেলাসি নয়, অপমান। মেয়েদের নিয়ে গায়ে পড়া সখ্যতা, অসংকোচ, এটা মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। কিন্তু আমি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। মেয়েদের থেকে সম্ভবত দূরত্ব বাঁচিয়ে রাখবে, এটাই পুরুষদের ভদ্রতা। স্বভাবতই দূরত্ব বাঁচানো নাকি অস্বভাবত? আমরা মডার্ন, মেকি ভদ্রতা মানে নেই, খাঁটি স্বভাবকে মানে। শিলাকে পাশে বসিয়ে ঝাঁকুনে দেওয়া ফোর্ড গাড়ি চালাই। স্বাভাবিকতা হচ্ছে পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা খালি রাখলে অশুদ্ধ করা হতো স্বভাবকেই। আসলে তোমরা নিজেদের থেকেই মেয়েদেরকে বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছ। তাদের খেলো করণে নিজ বড়জি। এখন যদি সেই দাম ফিরিয়ে নিতে চাও, তাহলে নিজের খুশিকে করা হবে সস্তা, ফাঁকি দেওয়া হবে নিজের পাওনাকে। মিথ্যেই আমি বকে মরছি। মডার্ন কালটাই তো খেলো। এখানে পুরো 800 টাকা আছে। আমাকে ভুল বুঝো না। তোমার অভাব ঘটেছে, কিন্তু আমার অভাব ঘটেনি। সেজন্যই আমার অভাব আছে, দারুণ অভাব। তোমার হাতে আছে তা পূরণ করবার। কি হবে বলো টাকা? যা পারিনি তার দুঃখটা মনে রাখি দিই চিরকাল। না, যতটুকু পারি তার সুদটুকু থেকে আমাকে বঞ্চিত করো না। না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে আমি শিলাকে গাড়ি চড়িয়ে বেড়াবো? এই প্রস্তাব আমি ভেবেছিলাম তুমি ধিক্কার দেবে, তুমি রাগ করবে। এই ছিল আমার আশা। আমি আচ্ছা, তোমার এই দুষ্টুমি কতক্ষণ চলবে বলো তো? এটা সাংঘাতিক শিলার পক্ষে, আমার পক্ষে তো একদম না। কতকাল তোমারই ছেলে মানুষে সহ্য করেছি আর মনে মনে হেসেছি। আমি জানি তো তোমার এরকম খেলা না হলে চলে না। এও জানি যত স্থায়ী হয় ততই অচল হয়ে যায়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে
এটা তুমি সইতে পারো না, জানি, সব জানি। বিভা, তুমি আমাকে এত ভালো করে জানো বলে এমন ঘোরতর নিশ্চিত থাকো। মেয়েদের আমার ভালো লাগে, আর এই ভালো লাগা তুমি জেনেছ। নাস্তিকের ভালো লাগা, তাতে কোনো বাধা নেই। তুমি হচ্ছে আর্টিস্ট, সাবালক শিশু, আর শিলা হচ্ছে তোমার লেটেস্ট খেলনা। আই শোনো শোনো, আমার গাড়িটা না আবার ট্রাবল দিচ্ছে, একটু চেক আপ করে দিতে হবে তাড়াতাড়ি। কি হচ্ছে মেম সাহেব? না না, তোমাকে দিয়ে তো হবে না। সে কোথায় গেল? কে মেম সাহেব? আরে তোমাদের সেই মেকানিক বাবু, অভিক। ও, অভিক বাবু, উনি তো গ্যারেজ ছেড়ে চলে গেছেন। চলে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না। কোথায় গেছে জানো না মানে? তোমাদের সাথে না থাকতো, একসাথে খেত। বড় ভালো মানুষ ছিলেন অভিক বাবু, যেমনি করে এসেছিলেন ঠিক সেমনি করেই চলে গেলেন। প্রায় রোজই বলতেন হাতে কিছু পয়সা করি জমেছে, আর মেকানিক থাকবো না। বলতেন দেখে নিও উইদু মিয়া, এবার আমি ছবি নিয়ে মেতে উঠব, আমাকে আর কেউ খুঁজেই পাবে না। কিন্তু আমি ভাবতাম এগুলো তার খেয়াল খুশি, যদি সত্যিই চলে যেতে হয় তাহলে তো নিশ্চয়ই বলে যাবেন। মেম সাহেব, ও মেম সাহেব। পিসিমা, পিসিমা, ও পিসিমা, অমরবাবু এসেছে। ও আচ্ছা, মাস্টার মশাইকে বলে দে না যে আজ আমার শরীরটা না থাক, ওনাকে ভেতরে আসতে বল। নমস্কার। নমস্কার। বসুন। ভেবেছিলাম আজ ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, তেমন কিছু না। অনেক কাল হলো রোববারের ছুটি রক্তের সাথে মিশে গেছে, তো মাঝে মাঝে প্রকোপ হয়ে ওঠে। আমি জাত অধ্যাপক, এই পর্যন্ত আমার রক্তে ছুটির মাইক্রোব ঢোকাবার সময় হয়নি। মানে ঠিক আজকে পড়াতে আসেনি। তবে এবছর কোপেনহেগেনে সার্বজনীন ম্যাথমেটিক্স কনফারেন্স হচ্ছে। আমার নাম কি করে যে তাদের নজরে পড়ল জানিনি। ভারত থেকে আমিই নেমন্ত্রণ পেয়েছি।
সত্যি? হ্যাঁ, তা এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি না। না না মাস্টার মশাই, ব্যর্থ হতে দেবেন কেন? আপনার অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ, নিন। তা তোমার ট্রাস্টিদের মধ্যে একজন হলেন তোমার আদিত্য মামা, হ্যাঁ। নিজেই গণিতের পণ্ডিত, তাই আমাকে কিঞ্চিত মর্যাদা করেন। আমি জানি তুমি আমার কাছে গণিত শিখবে বলে শিক্ষার খাতে ট্রাস্টি ফান্ড থেকে কিছু টাকা উনি বার করে দিয়েছেন। না মানে আমার কাছে গণিত শিখা আসলে আমাকে সাহায্য করবার জন্যই। ছি ছি মাস্টার মশাই, আপনাকে এসব কথা কে বলল? না না, এতে লজ্জা পাবার কিছু নেই। অধ্যাপকেরা তো চিরকালেই দরিদ্র। আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নয়। পাছে কনফারেন্সে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। সে কি? অতএব তাদের উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। ভালোই হলো, আমিও আজ ছুটি পেয়ে গেলাম। তেমন কোনো বন্ধু যদি পায়, মানে যে লোকটা খুব বেশি শানা নয়, আসলে তারই খোঁজে আজকে আমি। বিদেশ যাওয়ার জন্য আপনি ধার করবেন মাস্টার মশাই? আমার ভাবতেই খুব লজ্জা হচ্ছে। আমার হাতে যা ছিল কয়েকদিন আগে আমার এক বন্ধুকে আমি দিয়ে দিয়েছি। আমার বন্ধু, আপনার কথা তাকে বলেছিলাম। বিদেশ যাওয়ার জন্য আপনি ধার করবেন? তাও পাবো কিনা জানি না। ধারের বদলে যা বন্ধক দেবার আশা আমি দিতে পারি, তাকে পারবো না দাড়িপাল্লায় মাপতে, পারবো না কোষ্ঠী পাথরে ঘষে দেখাতে। না মানে আমরা এই বিজ্ঞানীরা কোনো কিছু বিশ্বাস করবার আগেই প্রত্যক্ষ প্রমাণ খুঁজি। বিষয় বুদ্ধি হলে আরো খোঁজে। ঠকাবার জো নেই কাউকে। আসলে মাস্টার মশাই, যেভাবে হোক আমি অবশ্যই একজন বন্ধুকে বের করে ফেলবো। হয়তোবা সে খুব, কিন্তু আপনি একদম ভাববেন না আমি বিশ্বাস করি না মাস্টার মশাই। উচ্চকণ্ঠ হলেই অনুদান বা সাহায্য পাবার দাবি বেশি থাকে, বরং অযোগ্য যারা তারা অমিতভাষী, আত্মপ্রশংসায় পঞ্চমুখ। মানে আপনি আবারও সংকোচ বোধ করছেন। আর যদি কাউকে না পাই, তাহলে আমি গুরু প্রণামী দিব। স্বাধিকার লঙ্ঘন করে টাকা ধার দেব, এমন কথা আমি কখনো মনেও আনতে পারিনি। আবার অর্থাভাবে আপনি বিদেশ যাবেন না, এই অগৌরবও আমি মেনে নিতে পারছি না। আর কিছু না থাক, আপনার বিভার মায়ের উত্তরাধিকার সূত্রে গহনাগুলো তো আছে, সেগুলো না হয় আপনাকে উপলক্ষ করে দেব, না হয় আমার স্বদেশকে। কি ব্যাপার, গয়না সাজাচ্ছ? অভি আমাদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। অন্ধ আবেগের বসে একবার আমাকে 500 টাকা দেয় ভালোবাসার স্পর্ধারে কমে গেছে বলে মনে হচ্ছে। আমার বেলায় তুমি মহামায়া ভুলিয়ে রাখো, আর অধ্যাপক অমরবাবুর বেলায় তারা তরিয়ে দাও। তাই নেপথ্য আয়োজন অধ্যাপক জানেন তো, জানলে নিশ্চয়ই তার বৈজ্ঞানিক পুরুষে ঘা লাগবে। ক্ষুদ্র লোকের শ্রদ্ধা দানে মহতের অপ্রতিষ্ঠিত অধিকার। মেয়েদের গায়ের গয়না শুধুমাত্র পুরুষদের আনন্দ দেবার জন্য, তা সে যত ছোটই হোক না কেন। কারো বিদেশ যাবার জন্য নয়, তা সে যত বড়ই হোক।
তোমার এই হারখানি আমি একবার তোমার গলায় লিখেছিলাম। তখন আমাদের পরিচয় ছিল অল্প। আমাদের প্রথম পরিচয়ের চিহ্ন এই হারটিতে মিলেমিশে আছে। তবে ওটা তুমিই নাও। না, তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া যে হার, সে তো নিরর্থক। তোমায় সঙ্গে নেব সব শুদ্ধ, সেই প্রত্যাশা নিয়ে বসে আছে। প্রত্যাশা এত গভীর বলে বুঝি এত দীর্ঘ অদর্শন। মেতেছিলাম নতুন দেবী নিয়ে। দেবী? কি সে? দুর্গাপূজা। ছুটির সময় ছাত্রদের নিয়ে দুর্গাপূজা করব। পূজা করবে তুমি? হ্যাঁ, আমি তো করব। যদিও আমি কিছু মানি নে, তবুও সেই নামানোর মাঝখানে ৩৩ কোটি দেবতা অপদেবতার জায়গা নিয়ে টানাটানি হবে না। থাক সে কথা। আমার প্রস্তাবেই অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও না। আমরা কি তার মূল্য বুঝি নে? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যশ মেয়েদের সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। অমরবাবুর সফলতা ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক পাবে, কিন্তু দোহাই তোমার, আমাকে সেই বামনদের দলে ফেলো না। জানো আমি কত বড় ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি? ওই দুর্গাপূজার চাঁদার টাকা আমার কাছে ছিল, সেই টাকা আমি দান করে দিয়েছি অমরবাবুর ওই বিলেত যাত্রার ফান্ডে। অভিক, দিয়েছি কাউকে না বলে। এ কি করেছো তুমি? ঠিক কাজ করেছি। যখন ফাঁস হবে তখন জীব বলি খোঁজবার জন্য ওই মায়ের ভক্তদের বাজারে দৌড়াতে হবে না। ছি ছি ছি। আমি নাস্তিক, আমি জানি সত্যিকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা বুঝবে কি করে? এ কি করেছো তুমি অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? হয়তো নয়। এ তো বিশ্বাসঘাতকতা। মানি, তবে আমার ধর্মের ভিতটা কোথায় নড়ে গিয়েছিল জানো? খুব ধুমধাম করে পুজো করবে বলে ওই আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার টাকা যে সামান্য উঠল সে বড় হাস্যকর আর শোকাবহ। তাতে ভোগের পাঠাদের ওই বিয়োগান্ত নাট্য তো জমতই না, ওই পঞ্চপাণ্ডবের লাল রং হয়ে যেত ফিকে। তাতে অবশ্য আমার খুব একটা আপত্তি ছিল না, নাস্তিকের পক্ষে এই যথেষ্ট। কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধ্যাবেলা ওরা আমাকে না জানিয়ে একজন সাজলো সাধু বাবা আর 5 জন সাজলো চেলা। তারপর তারা গেলেন এক বুড়ির কাছে, গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে থাকে সে নাকি স্বপ্নে দেখেছে যথেষ্ট পাঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। সে কি? হ্যাঁ জানো, এই বলে তার কাছ থেকে 5,000 টাকা বের করে নিয়েছে। ছি 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 ছি, এ তো ধর্মের নামে প্রতারণা। হ্যাঁ। তুমি এর মধ্যে জুটলে কেন? আহা, আমি যেদিন জানলাম সেদিনই তো টাকাটা সৎকার করে দিলাম। বিভা, তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার তো কলঙ্ক ঘুচলো। আর তোমার কাছে পাপ কবুল করে আমি আমার পাপের স্খালনও করে নিয়েছি। পিসিমা, দুর্যোগের জ্বরটা না বড্ড বেড়েছে। কি বলিস সে? খুব কাশিও হচ্ছে। হ্যাঁ, একটিবার এদিকে একটু এসো না। তুই যা, আমি আসছি। হে ভগবান, কিছু কর। আমি যাই। বিশ্বহিতৈষিনী, রোগতাপের তদবির করতে করতে তুমি দিনরাত ব্যস্ত থাকো। আর যেসব হতভাগার শরীর বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার তোমার সময় নেই। বিশ্বহিতৈষিনী নয় গো, কোনো এক অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকার জন্য এত কাজ বানাতে হয়। হাতটা ছাড়ো। একটু দাঁড়াও বিভা, তুমি কি সত্যিই গয়না বেচে দিচ্ছ? গহনাগুলো আমার মা আমাকে দিয়ে গেছে, আমার ভাবি বিবাহের যৌতুক। বিয়েটা বাদ দিয়ে দিলে তাহলে গহনার সংজ্ঞাটা কি হবে? আর যাই হোক, কোনো এক শুভ অশুভ লগ্নে এই কন্যাটির শালঙ্কার মূর্তি প্রত্যাশা করো না। ও,
অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে তো, বৈতরণী ফিরে বাতাও। তার চেয়ে বরং এক কাজ করি, তোমার যার সাথে বিয়ে হবে সে বধূর জন্য আমার গহনাগুলো রেখে দিই। আমার জন্য বুঝি আর বৈতরণীর তীরে কোনো বধুর রাস্তা নেই? এ কথা বলো না, সজীব পাত্রের সব আঁকড়ে আছে তোমার গোষ্ঠী। মিথ্যে কথা বলবো না, কুষ্ঠির ইশারাটা একেবারে অসম্ভব নয়। শনির দশায় সঙ্গিনীর অভাব যদি মারাত্মক হয়ে ওঠে হঠাৎ, তখন পুরুষের আসে ফাড়ার দিন। আর তার কিছুকাল পরই সঙ্গিনীর আবির্ভাব আরো মারাত্মক। পিসিমা, কি হলো? আসছি রে। আমি যাই, তুমি আমার গহনা সামলে রেখো। আর আমার লোভকে সামলাবে? তোমার নাস্তিক ধর্ম। বেঁচে থাকো মা। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম বিভা, অভিকের সাথে একই কলেজে পড়তাম। ও, বসো 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 বসো। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আপনি তো এক রকমের অভিভাবকের মতনই ছিলেন। তুমি অভিকের কথা বলছো? ওর জন্যই ওর বাবা অম্বিকাচরণ বাবুর সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হয়ে গেল। তার ধারণা সমাজের আমরা অভিককে প্রশ্রয় দিয়েছি। উনি বুঝতেই চান না যে কারোর প্রশ্রয়ের তোয়াক্কা না করি অভিক নিজের ইচ্ছা মতোই ছন্ন ছাড়া হতে পারে। ও এখন কোথায় আছে আপনি জানেন? তা তো জানি না মা, তবে আমার এখানে কিছুদিন ছিল। ও কোথাও শিকড় গাড়তে পারে না, একেবারে জন্ম বোহেমিয়ান। এর জন্য তো দুঃখও পাচ্ছে। না, পাচ্ছে না। দুঃখ পাওয়াটা ওর বিলাস। তা নাহলে এত বড় লোকের একটা ছেলে হয়ে। শুনেছি প্রবল নাস্তিকতায় বাড়ির শুদ্ধ সবাইকেও বিপন্ন করেছে। শুধু মুখের নাস্তিকতায় কিছু আসতো যেত না, কিন্তু ও যে একেবারে। জানি, কথায় আর কাজে ওর বাড়াবাড়ি নেই। সমাজের পক্ষে এটা এদেশে অমার্জনীয় অপরাধ। আচ্ছা মা, ও নাকি তোমাদের বাড়িতে যেত? হ্যাঁ, অনেকদিন যাচ্ছে না, তাই। আমি তো ঠিক জানি না মা। ছেলেটা সমাজের বের হয়ে গেল, কারোর সঙ্গে নিজেকে মেলাতেও পারলো না। আমি উঠি। উঠবে? আচ্ছা, ওর সঙ্গে দেখা হলে বলবেন। না, কিছু বলতে হবে না।
ও পিসিমা, ও পিসিমা, পিসিমা, উমা, তুমি এখনো তৈরি হওনি? তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে রে শশী? বারে, আজ না রবিবার, তুমি সমাজে যাবে না? যাব না বলতে নেই, যেতে পারছি না। শরীরটা খুব খারাপ লাগছে। তাহলে তুই যা। আমি একা? বড় হয়েছিস না, একা চলতে শিখতে হবে তো। এই যে আমি একা। যা। আচ্ছা শোন, সমাজে তো অনেক মানুষজন আসে, তার মধ্যে যদি না, কিছু না, যা। কি বলছিলে বলো না? কিছুই বলছি না রে। চিঠি চিঠি। পিসিমা, পিসিমা, ও পিসিমা, বলছিলাম যে তোমার না একটা চিঠি এসেছে। চিঠি? কে লিখেছে রে চিঠি? লিফাফার গায়ে তো দেখছি স্টিমারের ছাড়। তুই যা। জাহাজের স্টকার হয়ে চলেছি বিলেতে। ভাবনা করো না বলছি বটে, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। জানি কেন বিদায় নিয়ে আসিনি, পাথেও দাবি করে নি জেনে তোমার হয়তো রাগ হবে। তার একমাত্র কারণ এই যে আমি আর্টিস্ট। আমার এই পরিচয়ে তোমার একটুকু আস্থা নেই। এ আমার চিরকালের দুঃখ।
মনে পড়ে অমরবাবুর কথায় তুমি বলেছিলে অমরবাবু বিলেত থেকে প্রমাণ করে আসবে যে সে সাধারণ ব্যক্তি নন। এটা দেশের গৌরব। একান্ত আশা করি তাই ঘটবে। আমাকেও তাই প্রমাণ করতে হবে। সে তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ লজিকের বাঁধানো রাস্তায়, আর আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ। আমাদের এই ঘানি ধুলো ঘোরানো দেশে আমার চলবে না। যাদের দেখবার দৃষ্টি আছে আমি সেই দেশে চলে যাব। আমার জন্য এই যুগ না হোক, পরযুগ আছে। অপেক্ষা করে থাকবে পোস্টারিটি। জানি একদিন আসবে যেদিন মাঝ রাতে বালিশে মুখ গুজে বলতে হবে নামের সাথে নাম গাঁথা হতে পারত চিরকালের জন্য, কিন্তু হলো না। পোস্টারিটির জন্য তোমার অপেক্ষা করতে হবে না অভি। আমার নিষ্ঠুর শাস্তি শুরু হয়ে গেছে। তুমি কোন শাস্তির কথা বলছো আমি জানি না। তোমার সবচেয়ে বড় শাস্তি এই, তুমি বুঝতে পারোনি আমার ছবি। এসেছে নতুন যুগ। সে যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বি, মনে পড়েছে কি বলেছিলাম সেদিন, একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাবো তখন সবচেয়ে সত্য সম্মান তুমিই আমাকে দেবে, হৃদয়ের সমস্ত সুধা মিশিয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমার হারখানা গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করে দিচ্ছ, এই ভাবনা আমি কিছুতে সহ্য করতে পারছিলাম না। মনে মনে কখনো তুমি আমাকে ঈর্ষা করেছো কিনা জানি না, তবে কথা সত্যি, আমি মেয়েদের ভালোবাসি। শিলার কথা নিশ্চয়ই তোমার মনে পড়েছে। মেয়েদের যতটুকু ভালোবাসা সেটুকু আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও আমার পালের হাওয়া। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। এই কথা প্রসঙ্গে একদিন তুমি খুব ধুয়ে বলেছিলে, ক্রাইসলার গাড়িকে যারা ঐশ্বর্য মনে করে তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি তুমি যাকে ঐশ্বর্য বলো তার সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে, কিন্তু তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। বারবার একই কথা, বারবার আমি উল্টো শুনেছি। ভিকটা নাকি আর্টিস্টের গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দাও। অভি, আমি যদি তোমাকে বড় করতে পারতাম। পারতুম কি? তুমি পেরেছো। আমার দুঃখ এই যে তুমি আমার ঐশ্বর্য চিনতে পারোনি। যদি চিনতে পারতে তাহলে তোমার সমস্ত ধর্মকর্ম সমস্ত কিছু বাঁধন ছিঁড়ে ফেলে তুমি আমার পাশে এসে দাঁড়াতে। বি, সত্যি করে বলো তো, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে? যেদিন আমাকে আর তোমার প্রয়োজন হবে না। না, সব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যার হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো, স্বীকার করো, আমাকে না হলে নয় জেনেও উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ, সমস্ত মন। তবু আমি কাঙাল পূরণ করতে চাই না। আমি চাই, আমি কাঙাল। দিন রাত বলবো আমি চাই, আমি তোমাকে চাই। পিসিমা, তুমি কাঁদছো? ও কার চিঠি পিসিমা? তুমি টুটকে জানা, আমি বাকিটুকু পড়িনি। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসার কথা জানাওনি, তবু তোমার স্তব্ধতার গভীরে থেকে প্রতি মুহূর্তে যা দান করেছ তার কোনো সংজ্ঞা এই নাস্তিক দিতে পারেনি। বলেছে অলৌকিক। এরই আকর্ষণে হয়তো কোনো একভাবে তুমি আর তোমার ভগবানের কাছেই আমি ফিরেছি। আমি তো ভেবেছিলাম তুমি বুকের মধ্যে কিছু জমিয়ে রাখো না, কিন্তু এখন তো দেখছি তোমার বুক ভরা অভিমান।
ছেড়ে কেন চলে গেল অভি? কেন চলে গেলে আমাকে ছেড়ে? সাগর পাড়ে তুমিই না আমাকে বলেছিলে যে এই দেশে দিন রাত ধর্মের নামে খুনাখুনি হয়, সেই দেশে সকল ধর্মকে মিলাবার পূর্ণব্রত হয়েছে তোমার মতো নাস্তিক। মাধুকরী, ভালোবাসার কোনো একটা অসীম সত্য ক্ষমতা যদি থেকে থাকে, আর সে যদি হয় তোমার ঈশ্বর, তবে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের কাছে। আবার আমি ফিরে আসব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থযাত্রার শেষ ঠিকানায়। তোমার নাস্তিক ভাব